আজকে আমি আলোচনা করব অনুক্রম শ্রেণী এই অংশটি ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এই চ্যাপ্টারটি রয়েছে সেমিস্টার 2। এখানে চারখানা চ্যাপ্টার রয়েছে মূলত। তো চারখানা চ্যাপ্টারের প্রথম এবং শেষ আমাদের সেভাবে দরকার নেই, মাঝে দুটি চ্যাপ্টার আমাদের দরকার। তো যদি পরবর্তী সময়ে প্রথম এবং শেষ চ্যাপ্টারে কিছু প্রবলেম করি তো আলোচনা করব। তো আজকে মূলত মাঝের যে দুটি চ্যাপ্টার রয়েছে সেই অংশটা আলোচনা করব। তো অনুক্রম এবং শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স এবং সিরিজ, এই সিকোয়েন্স এই টার্মটার মধ্যেই আমাদের চ্যাপ্টারটার মূল যে অর্থ সেটা নিহিত আছে। তো অনুক্রম মানে হচ্ছে সজ্জা, অর্থাৎ সিকোয়েন্স হচ্ছে সজ্জা। কার সজ্জা? না সংখ্যা। কিছু সংখ্যা নিয়ম মাফিক থাকবে, যেটা তোমরা ক্লাস 7-8-এ পড়েছিলে, মজার অঙ্ক, যে একটা কাঠি দিয়ে সাজানো আছে একটা সুন্দর চিত্র। প্রথম চিত্রটাতে একটা লেগেছে, তারপরে হয়তো 3টে লেগেছে কাঠি, তারপরে 5টা লেগেছে, তাহলে n তমতে কতগুলো লাগবে? না 2n-1। এই যে সজ্জা পড়েছিলে, ঠিক এখানে সেটাই হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। বা হয়তো এরকম রয়েছে 2, 4, 6, 8, এইভাবে n তমতে হচ্ছে 2n। দেখো এখানে সংখ্যাগুলো কিন্তু একটা নিয়ম মেনে আছে। দেখো এদের মধ্যে পার্থক্য 2, 2 করে করে রয়েছে, বা অযুগ্ম সংখ্যাগুলো রয়েছে এখানে 2, 2 করে পার্থক্যগুলো রয়েছে 2n। আবার আমি এরকম নিতে পারি যে 1, 4, 9, 16, তাহলে কি দেখা যাচ্ছে? n তমতে n এর স্কোয়ার। তো নির্দিষ্ট নিয়ম মেনে যদি চলে তাদেরই আমরা বলি সিকোয়েন্স বা অনুক্রম। এবং এই অনুক্রমগুলোর এই যে অনুক্রমগুলোর যে পদ রয়েছে সেই পদগুলোকে যদি যোগ করে দেই তাহলে টার্মগুলোর সমস্তগুলোকে যদি যোগ করে দেই তাহলে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে শ্রেণী বা সিরিজ। আমাদের এখানে মূলত দুই ধরনের আমরা অনুক্রম বা দুই ধরনের আমরা প্রগতি বা সিরিজের কথা জানব। কি কি? তাহলে আমরা কি কি জানবো এখানে? দুটো, একটা হচ্ছে সমান্তর শ্রেণী, আর একটা জানবো গুণোত্তর শ্রেণী। এছাড়া আমাদের আছে হারমোনিক প্রোগ্রেশন বা যেটাকে আমরা বলি বিপরীত প্রগতি। তো সমান্তর প্রগতি বা শ্রেণী প্রগতিও বলতে পারি এটাকে, আর এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। তো ফার্স্ট এখন আলোচনা করব সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। নামের মধ্যেই সব লুকিয়ে রয়েছে। সমান্তর প্রগতি অর্থাৎ এমন একটা প্রগতি বা এমন একটা সজ্জা যেখানে পদগুলোর মধ্যে কি হবে? সমান সমান অন্তর, অর্থাৎ পার্থক্যগুলো একই থাকবে। যেমন আমি যদি এইভাবে কিছু পদ নেই, এ, তারপরে নিলাম a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে যদি আমি পদগুলো নিই তাহলে কি দেখা যাচ্ছে? সমান সমান অন্তর। a এর সাথে d যোগ করার পরে এটা পেয়েছি, a প্লাস d এর সাথে d যোগ করার ফলে এটা পেয়েছি, এখানে আবার d যোগ করার ফলে পেয়েছি। তাহলে সমান সমান অন্তর, তাহলে এটাকে বলবো সমান্তর শ্রেণী। আর শ্রেণী বললে কি হবে? পদগুলো যোগ হয়ে যাবে অবশ্য। তো সমান্তর প্রগতি বলাই ভালো, সজ্জা, অনুক্রম বা প্রগতি। তো এই সমান্তর প্রগতির আমি এখানে যেটা নিয়েছি প্রথম পদ টার্ম 1 বা t1, সেটা হচ্ছে a। আচ্ছা, দ্বিতীয় পদ এখানে যেটা আমি নিয়েছি t2, সেটা হচ্ছে a প্লাস ডি। দেখো তো একে এটা লেখা যায় কিনা? a প্লাস 1-1 ইন্টু ডি, a প্লাস 2-1 ইন্টু ডি। তো এইভাবে যদি আমি n-তম পদ tn হিসাব করি তাহলে কি পাবো? a প্লাস, যখন t2 ছিল 2-1, যখন 1 ছিল তখন 1-1, তাহলে এটা হবে a প্লাস n-1 ইন্টু ডি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হলো? সমান্তর প্রগতির সাধারণ পদ বা যেটাকে আমরা বলছি n-তম পদ, সেটা কি হলো? সেটা tn, এবং সেই tn সমান a প্লাস
n-1 ইন্টু ডি। অবশ্যই যেখানে এ সমান প্রথম পদ এবং এই ডিটাকে আমরা বলবো ডি সমান সাধারণ অন্তর। আচ্ছা, এবার এখানে আমাদের কয়টা রেজাল্ট আমরা মনে রাখবো যেটা আমাদের গাণিতিক আরোহ তত্ত্বতে প্রমাণ আকারে আছে। কীরকম? অনেক সময় ক্লাস 8-এ তোমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো দাও সেখানেও শিখেছো যে 1 থেকে n পর্যন্ত যদি আমরা স্বাভাবিক সংখ্যার যোগ নেই, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, সেটা আমরা কি পাই না n ইন্টু n+1/2। এটাই যদি বর্গ রাশি হয়ে যেত, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে যদি আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল করি তাহলে সেটা হয় n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। এবং যদি ঘন সংখ্যার যোগ করি, অর্থাৎ 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এইভাবে ডট ডট n কিউব যদি যোগ করি তাহলে সেটা আমরা পাই n ইন্টু n+1/2 পুরোটার হোল স্কোয়ার। ওকে, তো আমরা সমান্তর প্রগতির যে পদগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে প্রথম পদ আমাদের a, তার পরবর্তী পদ হচ্ছে a+d, তারপর হচ্ছে a+2d, এইভাবে n সংখ্যক বা n-তম পদরা পেয়েছিলাম a+n-1 ইন্টু d। এখন এই n সংখ্যক সমান্তর প্রগতিতে থাকা যে পদগুলো রয়েছে তাদের যদি যোগফল করি, আমি একটু আগে তোমাদের বললাম যে যোগ করা মানে কিন্তু শ্রেণী, তো এটা হয়ে গেল আমাদের সমান্তর শ্রেণী। তো এই সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি আমরা বের করতে চাইছি, তাহলে এটা হচ্ছে n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম কেন? শুরু থেকে আছে, আমি দ্বিতীয় থেকে n পর্যন্ত যেতে পারি, তৃতীয় থেকেও যেতে পারি, তাই বলা হয় প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, তাহলে এখানে n সংখ্যক টার্ম রয়েছে, তাহলে একটা a, দুটো a, তিনটে, এইভাবে n সংখ্যক a রয়েছে, n সংখ্যক a কে আমরা লিখতে পারি n a। নেক্সট এখানে আছে d, তারপরে আছে 2d, তারপর 3d, 4d, 5d, এইভাবে করতে করতে n-1 ইন্টু d। ওকে, তো সমান na প্লাস, আমি ডিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n-1 ইন্টু ডি। আচ্ছা, একটু খেয়াল করো এখানে যে এই যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলটা ছিল n ইন্টু n+1/2, তো এখানে 1 থেকে n-1 হলে n এর জায়গায় জাস্ট আমরা n-1টা লিখে দেবো, তাহলে কি পাবো na প্লাস, এখানে n এর জায়গায় n-1 অর্থাৎ n-1 ইন্টু n-1+1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি, অর্থাৎ na প্লাস n ইন্টু n-1/2 ইন্টু ডি। এটাকে যদি একটু সিম্পলিফাই করি সুন্দর একটা রেজাল্ট পাবো, এবং যোগফলটাকে যদি আমি sn দিয়ে লিখি তাহলে n সংখ্যক পদের যোগফল sn ইকুয়াল টু n/2 কমন নিয়ে নিলে এখানে যেটা পাবো 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এটা হয়ে যাচ্ছে n সংখ্যক পদের যোগফল। দেখো আমি আরেকবার লিখে নিচ্ছি যে n সংখ্যক পদ যদি আমাদের সমান্তর শ্রেণীতে থাকে তাদের যোগফল হচ্ছে sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তার আগে আমরা পেয়েছি tn, অর্থাৎ n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এখন এই n সংখ্যক পদের যোগফল বা sn তাকে দেখাতো আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে sn কে আবার যদি একটু এইভাবে ভেঙে দেই যে sn সমান n/2 ইন্টু 2a ছিল, এটাকে a প্লাস n-1 ইন্টু n-1 ইন্টু ডি। এখন এই অংশটা tn, মানে আমি যদি শেষ পদটা বা n-তম পদটাকে শেষ পদ ধরি তাহলে n/2 ইন্টু a প্লাস l, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা জানা থাকে যে কতগুলো পদ আছে, সেই পদ সংখ্যা বাই 2 অর্থাৎ n/2 ইন্টু প্রথম পদ যুক্ত শেষ পদ, এর মাধ্যমেও কিন্তু আমরা সমান্তর শ্রেণীর যোগফলটা পেতে পারি। তাহলে পদ সংখ্যা জানতে হবে,
প্রথম পদ এবং শেষ পদ জানতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার একটা বিষয় আসি, যে ধরো আমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই, 1 থেকে 10টা পদ এরকম আছে, 1 2 3 4 5 6 করে 10টা পদ, 9 যুক্ত 10। আচ্ছা, পরে আমি নিচে লিখে নিচ্ছি 1 থেকে 9টা পদের যোগফল। আচ্ছা, তাহলে দশম পদটা কত? দেখো এই যে যোগফলটা 1 থেকে 10 পর্যন্ত, আমি যদি এটাকে S10 দিয়ে লিখি, যে 10টা পদের যোগফল আছে, আর এটাকে যদি আমি S9 দিয়ে লিখি, তাহলে দেখো তো S10 থেকে যদি আমি S9 বিয়োগ করে দেই, তাহলে কি পাবো? শুধু এই 10 পড়ে থাকবে, মানে দশম পদটা পড়ে থাকবে, অর্থাৎ T10 পড়ে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে n-তম পদ বের করার ক্ষেত্রে যদি যোগফল দেয়া থাকে, যে n-তম পদ সমান কি হবে? n সংখ্যক পদের যোগফল মাইনাস n-1 সংখ্যক পদের যোগফল, অর্থাৎ Tn ইকুয়াল টু Sn মাইনাস Sn-1। ঠিক একইভাবে সমান্তর শ্রেণীতে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় পদ বিযুক্ত প্রথম পদ, তৃতীয় পদ বিযুক্ত দ্বিতীয় পদ, এই পার্থক্যগুলো সর্বদা সমান, বা যেটাকে আমরা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর বলতাম। তো সেই মোতাবেক আমাদের n-তম পদ থেকে যদি আমি n-1তম পদ, অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়, n থেকে n-1 যদি বাদ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডি, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, সমান্তর শ্রেণীতে থাকলে পারে আমরা যে পদগুলো যেমনভাবে লিখেছিলাম, দেখো আমরা পদগুলো যেটা লিখেছিলাম যে a প্লাস বি a প্লাস 2d করে লিখে নিয়েছিলাম, তো a প্লাস ডি a প্লাস 2d a প্লাস 3d, এইভাবে চলতে চলতে আমরা লিখেছিলাম a প্লাস n-1 ইন্টু ডি। এখন এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে সমান্তর শ্রেণীর n-তম পদ। তাহলে এখানে যারা আছে, মাঝে যারা বসে রয়েছে, তারা সবাই হচ্ছে সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির মধ্যক, বা যেটাকে আমরা বলে থাকি যে এখানে একটা, এখানে n-তম, তাহলে দুটো বাদ দিলাম, তাহলে মাঝে গিয়েছে n-2 সংখ্যক সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক। ওকে, n-2 সংখ্যক সমান্তরীয় মধ্যক কিন্তু আমরা এদেরকে বলতে পারি। এখন দুটো রাশি যদি থাকতো, ধরো, বা আমি ধরে নিলাম যে এ বি সি তিনটে রাশি আছে, এ বি সি তিনটি রাশি সমান্তর শ্রেণীতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে সমান সমান অন্তর, পার্থক্যটা সমান হবে। তাহলে দ্বিতীয় পদ বিযুক্ত প্রথম পদ, তৃতীয় পদ বিযুক্ত দ্বিতীয় পদ হবে। তাহলে আমি বিকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে 2b সমান a প্লাস সি, অর্থাৎ b সমান a প্লাস সি বাই 2। তাহলে এটাই হচ্ছে b হয়ে যাচ্ছে, তাহলে b হলো a এবং c এর সমান্তরীয় মধ্যক। তো দুটো রাশির জন্য বের করতে পারি এইভাবে, যদি দুটো পদ দেওয়া থাকে তার মাঝে যতগুলো আমাদের সমান্তরীয় মধ্যক বসাতে বলবে আমরা কিন্তু সেগুলো বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো যেমন আমরা যদি প্রবলেম ধরে নিই, তোমরা বইতে দেখতে পাবে যে আমাদের এই ধরনের অনেক প্রবলেম উদাহরণে করে দেওয়া আছে। হ্যাঁ, শূন্যস্থান দিয়ে হয়তো মাঝে পদগুলো বসাতে বলেছে, তো সেগুলো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তো আমি আজকে আপাতত সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেটা রয়েছে তার একটা দুটো প্রবলেম আলোচনা করে নিচ্ছি। দেখো, তাহলে তোমরা অ্যাট এ গ্ল্যান্স বা যেটা সংক্ষিপ্তকরণ আছে সেটা দেখবে, তারপর সংক্ষিপ্ত প্রশ্নাবলী অবশ্যই দেখবে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী বলে রাখি যে আমাদের উদাহরণে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1-এর দাগের 1-এ যে প্রবলেমটা বলা আছে, কি বলা হয়েছে, কোনো সমান্তর শ্রেণীর দশম পদ -15 এবং 31তম পদ -57 হলে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় কর। তো আমরা এইভাবে ধরতে পারি যে, মনে করি বা ধরি, তোমরা যেটা লিখবে, সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির, যেটা খুশি, সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান এ, আর সাধারণ অন্তর সমান হচ্ছে ডি। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে না, দেওয়া আছে যে দশম পদ -15,
অর্থাৎ t10 সমান -15। তো t10 মানে আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু টি, তাহলে a প্লাস 10 মাইনাস 1 অর্থাৎ 9d ইকুয়াল টু -15। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবং দেওয়া আছে 31তম পদ অর্থাৎ t31, সেটা দেওয়া আছে -57। তাহলে আমি লিখে নিতে পারি 31তম পদ মানে a প্লাস 31 মাইনাস 1 অর্থাৎ 30d, সেটা হচ্ছে আমার -57। তো এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার যদি আমি 1 এবং 2কে বিয়োগ করে দেই, আমার দরকার a এবং d এর মান। তো 1 থেকে 2কে যদি বাদ দেই তাহলে কি হবে, এই a কেটে যাবে, কেটে যাওয়ার পর 9 মাইনাস 30 অর্থাৎ হচ্ছে -21d ইকুয়াল টু -15 প্লাস 57, 5 7 2 1 4 42 42। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি d ইকুয়াল টু 42 বাই -21, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি -2। তাহলে d এর মানটা পেলাম -2। এবারে d এর মান 1 কিংবা 2 এ বসিয়ে দাও, তাহলে এর মান পেয়ে যাবে। আচ্ছা, 1 নম্বরকে ইমপ্লাই চিহ্ন দিয়ে লিখে দাও। 1 নম্বরকে ইমপ্লাই চিহ্ন দিয়ে যে a প্লাস 9 ইন্টু d এর মান -2 ইকুয়াল টু -15। তাহলে বা a মাইনাস 18 বা 18 ইকুয়াল টু -15, বা a সমান 18 মাইনাস 15, বা a সমান 3। তো আপাতত আমি একটা প্রবলেম আলোচনা করলাম, তোমরা আবারও বোঝানোর অংশটা ভালো করে দেখবে, থিওরিটিক্যাল পার্টটা, তারপরে অঙ্কে যাবে। ঠিক আছে, আমি অবশ্যই ধাপে ধাপে সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে তোমাদের করে দেখাবো। এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।